মাইক্রোবাসটার কথায় আসি। হায়েস্ট মাইক্রোবাসটার বিষয়ে আমরা যেটা জানি যে হায়েস্ট মাইক্রোবাসে 4 জন আসে এবং মাইক্রোবাসটি ঘটনাস্থল পর্যন্ত আসেনি, দূরে একটা স্থানে দাঁড়ায়। দূরে একটা স্থানে আমরা সিসিটিভি ফুটেজটা মূলত বিশ্লেষণ করি, শুধুমাত্র ঘটনাস্থল নয়, ঘটনাস্থল থেকে শুরু করে ওইটা লিঙ্ক ধরে তারা কোন পথে এসেছে, আসার রুটটা দেখি, আবার যাওয়ার রুটটা দেখি। তা আমরা যখন এই রুটগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে ওই ঘটনা থেকে কিছু দূরে একটা হায়েস্ট মাইক্রোবাস 4 জনকে নামায়। পরবর্তীতে এরা পালিয়ে যাওয়ার পর আবার ওইখান থেকে হায়েস্ট মাইক্রোবাসে আবার কিছু লোক উঠে এই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল। এটা একটা সূত্র। এই সূত্রের জের ধরে আমরা এই মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা করি, মাইক্রোবাসের নাম্বার প্লেটটি দেখার চেষ্টা করি। মাইক্রোবাসের নাম্বার প্লেট থেকে যখন নাম্বারটি আমরা শনাক্ত করি, বিআরটি এর মাধ্যমে এর মালিকানা আমরা যাচাই করি। মালিকানা যাচাই করে মালিকের কাছ থেকে যখন জানতে পারি যে মাইক্রোবাসটি কে নিয়েছে, তখন মালিক মূলত তার মাইক্রোবাসটি ভাড়ায় দেয়। 2 ড্রাইভার, তার মধ্যে জাফর নামে এক ড্রাইভার ওই দিন তার কাছ থেকে ভাড়ায় নিয়ে আসে। পরবর্তীতে আমরা জাফরকে যখন আমাদের হেফাজতে আনি, জাফরকে আনার পর জাফরকে যখন আমরা ওই ছবিগুলো দেখাই, ছবিগুলো দেখানোর পরে যে কোনো একটি ছবিকে একটি নামে সে আমাদের কাছে প্রথম স্বীকার করে এবং সে বলে সে গাড়ি যোগে দূরে বসা অবস্থায় ছিল, সে ঘটনাস্থলে আসেনি। বাট যখন একটি নাম সে বলে, নাম বলার পর আমরা আমাদের যে ডেটাবেজে তাকে ডাকাত হিসাবে আমরা দেখতে পাই এবং তার মোবাইল নাম্বার আমাদের ছিল। থাকার পরে তার টাওয়ার ডাম্প করি, আমরা টাওয়ার ডাম্প করে তার অবস্থানগত দিকটা সেখানে আমরা দেখতে পাই। এভাবেই মূলত ক্লু পাওয়া এবং সেই ক্লু থেকে আমাদের আগানো। জাল টাকার বিষয়টা আমরা যাকে মোস্তাফিজকে আমরা গ্রেপ্তার করি, মোস্তাফিজকে গ্রেপ্তারের পর দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মোস্তাফিজের কাছ থেকে যখন আমরা টাকাটা পাই, টাকাটা পাওয়ার পর তার কাছ থেকে নগদ যে 3 লক্ষ টাকা এবং 2,12,000 মানে যে জাল টাকা, এটা আমরা পাই তার বাড়িতেই পাই। তার বাড়ি থেকে উদ্ধার করার পর এখন প্রাথমিকভাবে আপাত দৃষ্টে আমাদের কাছে সেটা জাল টাকা হিসাবে প্রতীয়মান হয়। আমরা এটি চূড়ান্তকরণের জন্য যে সিআইডি নিকট প্রেরণ এবং বিশ্লেষণ যে রিপোর্ট আনা, সেই রিপোর্ট এনে আমরা চূড়ান্তকরণ করতে পারবো যে এটা জাল টাকা কিনা। আমাদের কাছে প্রাথমিক দৃষ্টে সেটা জাল টাকা হিসেবে প্রতীয়মান হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই টাকাটা জাল টাকা এবং সেটার রুট আমরা বের করার চেষ্টা করছি যে মূলত সে এই জাল টাকার এই কার্যক্রমটার সাথে আগে থেকেই তার ইনভলভমেন্ট আছে কিনা, সে কোথা থেকে এই টাকাটা পেল এবং এই চক্রটা কি নতুন আর একটা আঙ্গিকে, নতুন আর একটা ডাইমেনশনে আমরা সেটা বের করার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভাইয়া। এতগুলো ঘটনা, একটা হলো ছিনতাই, একটা হলো অবৈধ অস্ত্র, আর একটা হলো জাল টাকা, এতগুলো ধারাবাহিকতার পরেও আপনারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে 6 জনকে অ্যারেস্ট করেছেন, তারা এখন পর্যন্ত আপনাকে এই ব্যাপারে কিছু বলে না। বিষয়টা কেমন হয়ে গেল না? আরেকটা বিষয়, আপনি যেহেতু বলছেন যে তাদের প্রত্যেকের ডাটাবেজ এবং দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, খুন, ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে, তারপরেও এত কিছু করে ফেললো, আপনারা এই ব্যাপারে কিছু জানেন না, কেমন হয়ে গেল? বলেনি, এটা কিন্তু ঠিক না। কারণ আমরা এ পর্যন্ত যতটুকু তথ্য প্রকাশ করেছি তাতে অনেক তথ্যই পাওয়া গিয়েছে এবং একজনের কাছ থেকে আরেকজনের লিঙ্ক ধরেই মূলত মূল চক্রটাকে গ্রেপ্তার করা। একজনের কাছ থেকে যে তথ্য পাই সে তথ্য বিশ্লেষণ করে আরেকজনকে গ্রেপ্তার করা এবং সেখান থেকে উদ্ধার করা এবং সেটার তথ্য প্রযুক্তিগত যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো করেই মূলত একটা তদন্ত কার্যক্রম ঘটে। আর যখন এই কার্যক্রমটা শর্টে এখানে ব্রিফ করি, শর্টে 2 মিনিটে ব্রিফ, বাট এর নেপথ্যে অনেক বড় রকমের একটা গল্পের মতো থাকে। তাই এটা মনে হচ্ছে যে জাল টাকা, অস্ত্র, যখন একটা ডাকাতি করতে গেলে সেখানে অস্ত্র থাকবে, সেখানে গাড়ি থাকবে, সেখানে মোটরসাইকেল থাকবে, পালানোর জন্য তার বাহন থাকবে, পালানোর জন্য বাহন না থাকলে সেখান থেকে পালাতে পারবে না, অস্ত্র না থাকলে ভীতি সঞ্চার করতে পারবে না, ডাকাতি কার্যক্রম করতে পারবে না। জাল টাকার বিষয়টা সেটা আরেকটা অপরাধের ডাইমেনশন, যে ডাইমেনশনে আমাদের তদন্ত কার্যক্রম চলছে যে এইটার ক্ষেত্রে তার প্রিভিয়াস হিস্টরি আছে কিনা অথবা জাল টাকাটা কোথা থেকে এনেছে। যেহেতু আমরা পাওয়ার পর এটার ক্ষেত্রে আমাদের তদন্ত করতে হবে, তদন্ত করে জানতে হবে, এটা রুট বের করতে হবে, সেটাকেও আইনের আওতায় আনতে হবে। থ্যাংক ইউ। এইটার একটা মজার গল্প, এখানে এইটার ক্ষেত্রে লোকাল সোর্স থাকে। থ্যাংক ইউ। এটার ক্ষেত্রে লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয় এবং দীর্ঘদিন সেটা র্যাকি করে। এটার গল্পটা যেটা ওদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম, কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। মোটা মানে বেশি টাকা আছে, এইভাবে তারা টাইমটা দেখে।
তারিখ তারা নির্ধারণ করে কোন তারিখে এই অঞ্চলের মার্কেট বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। এইটাই তারা আমাদের কাছে স্বীকার করেছে। জানতে চাই যে এই মিরপুরের এই মাহমুদ মানি এক্সচেঞ্জের ডাকাতির ঘটনার আগে মিরপুরে আরো দুটি মানি এক্সচেঞ্জের টাকা উঠায়, একটি মানি এক্সচেঞ্জ থেকে ৭৪ লাখ, একটি মানি এক্সচেঞ্জ থেকে ৫০ লাখ। একটি ঘটনায় মামলা হয়েছে, একটি ঘটনায় মামলাও হয়নি। এই দুটি ঘটনার সাথে এই ঘটনার সম্পৃক্ততা আছে কিনা, আর ওই ঘটনা দুটির তদন্তে একটি মামলা আপনাদের কাছে, ডিবির কাছে তদন্তে, এই ঘটনার সম্পর্কে আসলে বিস্তারিত কি, ঘটনায় দুটো একই ঘটনা কিনা একটু জানান। এটার লিঙ্ক যেটা, যে ছোট ছোট কয়েকটা গ্রুপ এখানে কাজ করে। তা আমাদের কাছে যেটা, যে প্রাথমিকভাবে এই একটা গ্রুপের যে তথ্য আমরা এই ঘটনা করতে গিয়ে পেলাম, এদের কাছ থেকে শুনে আমরা আরও কিছু গ্রুপের নাম পরিচয় আমরা পেয়েছি, যেগুলোকে আমরা আমাদের আওতায় আনার চেষ্টা করছি। চেষ্টা করলে হয়তো এই অন্য অন্য ঘটনার সাথে অন্য কোন গ্রুপের সম্পৃক্ততা আছে সেটা পাওয়া যাবে। আর মোডাস অপারেন্ডির যে বিষয়টা, আগে মোডাস অপারেন্ডি বললেন, এদের যে মোডাস অপারেন্ডি সেটা হচ্ছে যে তারা অস্ত্র সহ যায়, সশস্ত্র অবস্থায় যায়, এক রাউন্ড ফাঁকা গুলি করে, যেটা কামরাঙ্গীর চরেও করেছে। এক রাউন্ড ফাঁকা গুলি করে, ক্ষেত্র বিশেষ শরীরে গুলি করে, ধারালো চাপাতি থাকে, চাপাতি দিয়ে আঘাত করে ভীতি সঞ্চার করে ছিনিয়ে নিয়ে চলে যায়। এদের মোডাস অপারেন্ডি এটা কামরাঙ্গীর চরের সাথে, এবং ধানমন্ডির যার একটা 52 লক্ষ টাকা ছিনতাই, এটা একই ধরনের। বাট এই গ্রুপের যারা ধরা পড়েছে সবাই যে এই দুটো ঘটনার সাথে ছিল সেটা না। ওরা কিছু সাব গ্রুপ থাকে, কন্ট্যাক্ট নেয়, লোকাল ইনফরমার থাকে, লোকাল ইনফরমার ইনফরমেশন দেয়, একজন মূল পরিকল্পনাকারী থাকে। ও তখন ওর পরিচিত লোকজনের ভিতর থেকে কিছু কিছু করে সংগ্রহ করে ঘটনাটা সংগঠন করে। আর এই চক্রটা একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে মূলত জেলখানায়, বিভিন্ন মামলায় যখন যায়, বিভিন্ন জেলের যখন আসামিরা সেখানে থাকে, ওই ক্ষেত্রে ওইখানে পরিচয় হয়, পরিচয়ের পর সখ্যতা হয়, একটা ছোট ছোট গ্রুপ ফর্ম করে। এভাবেই আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি। মিরপুরের যে প্রাণ মানি এক্সচেঞ্জের যে ঘটনায় মামলাও হলো না কেন? মামলা না নেওয়ার ক্ষেত্রে পুলিশের এই যে প্রবণতা, এইটা আসলে প্রবণতা, মামলা না নেওয়ার প্রবণতা পুলিশের ভিতরে, এটা সঠিক নয়। যে কোনো ঘটনায় আমরা ওয়েলকাম জানাই যে সংক্ষুব্ধ এবং ভিকটিম তিনি মামলা করবেন, তদন্ত হবে। মামলা না করলেও তদন্ত কার্যক্রম আমরা করি, যে কোনো ঘটনায় তদন্ত কার্যক্রম আমরা করে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যেন ঘটনাটি উদ্ঘাটিত হয় এবং সংক্ষুব্ধ ব্যক্তি যেন আইনি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে আমরা খেয়াল রাখি। ধন্যবাদ। একটা নিজে পাইলি নতুন নতুন